iQOO 10R যা বুঝতে পারছি বাংলাদেশের আরও একটা নতুন ক্র্যাশ হতে যাচ্ছে এবং বলতে পারেন ফ্ল্যাগশিপ কিলার হতে যাচ্ছে। iQOO 10 বাংলাদেশ মার্কেটে কিন্তু মারাত্মক রকমের হাইপ ক্রিয়েট করছিল, তো এটা হলো তার ছোট ভাই বলতে পারেন। কিছুটা কম দামে অবশ্যই পাওয়া যাবে। iQOO 10-এ আমরা অনেককেই শুনেছি যে কিছু কিছু ইস্যু, বিশেষ করে নেটওয়ার্ক ইস্যু অনেকে ফেস করছিল। সো এইটার কি অবস্থা, এইটাতে কি আসলে সে ধরনের কোনো সমস্যা আছে কিনা বা সফটওয়্যারগত কোনো ইস্যু ফেস করতে হবে কিনা। iQOO Neo 10R এই ডিভাইসটা কিন্তু ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের। অনেকেই চান ফান্টা চয়েস ব্যবহার করতে, গ্লোবাল একটা ভাইব থাকুক আপনার ফোনে। হ্যাঁ, এটাতে সেই জায়গাটা পেয়ে যাচ্ছেন। Neo 10R বেশ গুছানো একটা প্যাকেজ। নর্মালি iQOO ডিভাইসগুলো আমরা দেখতে পাই ওরা একটু পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস তৈরি করে, গেমারদেরকে টার্গেট করেই মূলত ওদের ডিভাইসগুলো ওরা রেডি করতে চায়। বাট এই ডিভাইসটাতে এসে আমরা গেমিংয়ের পাশাপাশি যেমনটা দেখছি, ক্যামেরাতেও একটা ভালো গুরুত্ব দেওয়া হচ্ছে। মানে এখানে দুইটা শুটার আছে, মেইন শুটার এবং আলট্রা ওয়াইড শুটার। আবার বোথ সাইডের ক্যামেরায় 4K 60 fps ভিডিও রেকর্ড করার সুযোগ দিচ্ছে। অন্যদিকে ব্যাটারিটাও অনেক বড়, তো বেশ গুছানো টাইপের একটা প্যাকেজ। ও, ভালো প্রসেসর তো অবশ্যই আছে। বাই দ্য ওয়ে, এই ফোনটা বাংলাদেশ মার্কেটে ল্যান্ড করার সাথে সাথে আমাদের হাতে পাঠিয়ে দেয় কিন্তু SMS গ্যাজেট, যাদের সব বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্কে রয়েছে এবং বর্তমান সময়ের সমস্ত রকমের কম দামি সমস্ত ফোনে অ্যাভেলেবেল রয়েছে। যারা নিতে চাচ্ছেন SMS গ্যাজেট আপনারা পেয়ে যাবেন, ইভেন এই ফোনটাও পেয়ে যাচ্ছেন। ডেসক্রিপশনে এই ফোনের কারেন্ট প্রাইস মেনশন করা আছে, তবে বর্তমান সময়ে এটা আমি বলবো কিনতে গেলে আপনার একটু বেশি টাকা গুনতে হবে। কয়েকদিন পরে বা ঈদের পরে যদি কিনেন তাহলে এর দাম কমবে শিওর। রাইট নাও অ্যারাউন্ড 42K এরকম প্রাইস আছে এইটার। ফার্স্ট অফ অল ডিজাইন তো iQOOর আরও বেশ কিছু ডিভাইসের সাথে হুবহু মিল রাখছে একদমই, বিশেষ করে ক্যামেরা সেট আপ। আর এই যে প্যাটার্নটাও আমরা iQOOর আরও বেশ কিছু ডিভাইসে দেখেছি, কোনোটা অরেঞ্জি কালার, ইভেন এই কালারটাও আমি বোধহয় আরও একটা ফোনে পেয়েছিলাম। তবে আমার কাছে মনে হয় ওদের ডিজাইনে একটু নতুনতা আনা উচিত। একই ডিজাইন দিয়ে মানে আইফোনের মতো তো করা দরকার নেই, একটু নতুনত্ব থাকা উচিত। রিয়ার প্যানেলটা প্লাস্টিকে তৈরি এবং এটার উপরে ভালোই ফিঙ্গারপ্রিন্ট স্মাচেস বসছে, আমি সেটাও দেখছি। আর বডি ফ্রেমটাও প্লাস্টিকেই তৈরি। এই ফোনটাতে 3.5mm হেডফোন জ্যাক পাচ্ছেন না, তবে আইআর ব্লাস্টার সেন্সর এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটাও আপনি পেয়ে যাবেন। টাইপ সি পোর্ট রয়েছে। অন্যদিকে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটার পজিশনটাও ঠিকঠাকই লাগছে। এটা মোটামুটি ফাস্ট অ্যাকুরেট, বাট হাত ঘামিয়ে গেলে বা পানি লাগলে একটু মিসম্যাচ করে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম অ্যাকুরেট রেজাল্টই দিচ্ছে যা দেখলাম। IP65 এর রেটিং আছে। এখনকার দিনে দাঁড়িয়ে তো অনেকে আরও বেটার রেটিং দিচ্ছে। IP68 দিয়ে আসলে আরও ভালো হতো, সেক্ষেত্রে আপনি পানি যদি নিতে চাইলে চুবাতে পারবেন। এখন স্প্ল্যাশ প্রুফ বলতে পারেন। সুন্দর একটা ডিসপ্লেও দিচ্ছে, সাইজ 6.78 ইঞ্চ, সিমেট্রিক্যাল টাইপ। হ্যাঁ, অলমোস্ট সিমেট্রিক্যালি বলা যায়। লোয়ার চিনটা লিটল বিট মোটা, বাট খুব বেশিও চোখে বাচ্ছে যে এমন না। 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এই AMOLED প্যানেলটা, যেখানে 144 হার্টজ হাই রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন। এটাই আসলে মূলত iQOOকে অনেকের চাইতে একটু আলাদা করে তোলে তার প্রাইস পয়েন্টে। ইভেন আপনি এরকম 40,000-এর আশেপাশে অনেক ফোন পাবেন। সব ফোনেই যে আপনি 144 হার্টজ পাবেন এমন না, ম্যাক্সিমামই 120 হার্টজ অফার করে। HDR10+ এর সাপোর্ট আছে এটাতে। 4500 নিটস পিক ব্রাইটনেস দেয় এবং স্কট জেনসেশন আপ গ্লাস রয়েছে এর প্রোটেকশন হিসেবে, ডিসপ্লে প্রোটেকশন হিসেবে। এমনিতে কাগজে কলমে ডিসপ্লে সম্বন্ধে যা শুনছেন তাতে তো বেশ ভালোই মনে হয়, রাইট? এবং ডিসপ্লেটার কোয়ালিটি আমাদের কাছে তেমনটা লাগছে, ইটস ট্রু। ফোন হাতে পেয়েছি খুব বেশি সময় না, যতটুকু সময় পেয়েছি আমরা এটা নিয়ে আউটডোরে গিয়েছিলাম, ডিরেক্ট সানলাইটে ছবিও তোলা হয়েছে, তাতে করে ব্রাইটনেস জনিত কোনো ইস্যু পাইনি। অন্যদিকে বেশ রেসপন্সিভ, টাচ রেসপন্স বেশ ভালো মনে হয় আপনি যখন কোনো কিছু করবেন। তাছাড়া স্ক্রলিংয়ে আপনি এক্সট্রা স্মুথনেস লক্ষ্য করবেন, কারণ এটা 144 হার্টজ হাই রিফ্রেশারের একটা প্যানেল। কালার রিপ্রেজেন্টেশনও ভালো। আর পাঁচল কাটআউটটা টপ সেন্টারে আছে, এটা খুব বেশি বড় না, মোটামুটি মানে একদমই ঠিকঠাক আছে আর কি বলা যায়। তো ওভারঅল সবকিছু মিলে ডিসপ্লেটা ভালো লাগছে, তবে এই প্রোটেকশনটা আর একটু বেটার কিছু দিলে বোধহয় আরও ভালো হতো। দেখা যাক, এই ফোন নিয়ে আমরা কয়েকদিন পরে একদম ইউজার এক্সপিরিয়েন্স সহ একটা ভিডিও দেবো ইন ডিটেলে, ইন ডেপথে, সেটা ঈদের পরে অবশ্যই। তো সেক্ষেত্রে আমরা এই সম্বন্ধে আরও ইন ডিটেলে জানতে পারবো, তখন ডিসপ্লেতে কোনো ধরনের ইস্যু বা ডিসপ্লে সাইডে অতিরিক্ত হিট জেনারেট করে কিনা সব কিছু জানানো যাবে আই থিঙ্ক। আচ্ছা, অ্যান্ড্রয়েড 15 বেস এই ডিভাইসটাতে কিন্তু আমরা 3 বছরের মেজর আপডেট পেয়ে যাবো। iQOO 3 বছরের মেজর আপডেট দিবে, এটা ক্লেম করছে। অন্যদিকে FuntaOS 15 রয়েছে, এটা কিন্তু অরিজিন ওএস দিয়ে রান করছে না, FuntaOS, যেহেতু এটা ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের ডিভাইস। আর প্রসেসর হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 8s Gen 3। UFS 3.1 হলো এর স্টোরেজ টাইপ বেস ভ্যারিয়েন্টের, বাট এইটার যে হাইয়েস্ট ভ্যারিয়েন্ট যেটা হচ্ছে 256GB, ওইটা কিন্তু UFS 4.1 অনলাইন তথ্য অনুযায়ী, এমনটা আমি জানি এখন পর্যন্ত। বাট ওই ভ্যারিয়েন্ট যদি আসে কখনো, সেটাও আমরা চেক করে দেখবো নিশ্চয়ই। এখন Qualcomm Snapdragon 8s Gen 3 iQOO Neo 10 এর সাথে কম্পেয়ার করতে গেলে আপনি বুঝতে পারছেন এখানে প্রসেসরটা একটু ছোট দেওয়া হয়েছে। ওটাতে 8 Gen 3 রয়েছে, এটাতে 8s Gen 3 রয়েছে। বাট পার্সোনালি আমার কাছে 8s Gen 3 কিন্তু যথেষ্ট ভালো প্রসেসর বলেই মনে হয়। এই প্রসেসরটা একদিক থেকে বেশ পাওয়ারফুল, আবার এটা খুব বেশি হিট জেনারেটও করে না, মানে মাথা ঠান্ডা রেখে কাজ করার মতো একটা প্রসেসর। তো যদি কিনা কম্পেয়ার করতে বলেন, ডেফিনেটলি 10 থেকে এটা পিছিয়ে পড়বে। দামের দিক থেকেও এটা কমে পাওয়া যাবে এবং এটা আন্ডার 40K-তে চলে আসবে, এটুকু শিওর করে বলাই যায়। তখন গিয়ে কিন্তু এই প্রসেসরটাকে আপনি মোটেই খারাপ বলতে পারবেন না, বা কম যে সেটাও বলতে পারবেন না। আমি বেশ আশাবাদী এই প্রসেসরটা নিয়ে। এই স্মার্টফোনটা আমাদের টেস্টিং পিরিয়ডে, মানে আমরা হাতে আসার পর যতটুকু টেস্ট করছি এখন পর্যন্ত, বিভিন্ন বেঞ্চমার্কিংয়ের ক্ষেত্রে এই ফোনটাকে অতিরিক্ত হিট জেনারেট করতে দেখিনি, মানে একদম নর্মালি ছিল। তো আমার মনে হচ্ছে এই ফোনের সাথে বেশ ভালো
আলাদা একটা অপটিমাইজেশন পাওয়া যাবে আর কি। ফোনটাতে আমরা পাবজি এবং গেনশন ইম্প্যাক্টের মতো গেমগুলো প্লে করে দেখছিলাম, হাইয়েস্ট সেটিংসেও দেখলাম ও লং টার্ম পর্যন্ত বেশ ভালোভাবে ধরে রাখতে পারছে। সেক্ষেত্রে অতিরিক্ত হিট জেনারেটও করছে না, পারফরমেন্স ড্রপ করতেও দেখছি না। আমি সর্বোচ্চ এটা মানে গরম হতে দেখছিলাম 38-39 ডিগ্রি পর্যন্ত। তবে ডিসপ্লের পাশটাতে হিটটা একটু বেশি লাগছিল আর কি, যেখানে বোধহয় 40-এর কাছাকাছি আসছে। বাট এটা নিয়ে আরও একটু বেশি প্রেশার দিয়ে দেখতে হবে আর কি অবস্থা, মানে ওভারহিটিংয়ের পর্যায়ে যায় কিনা। কিছুদিন তো ব্যবহার করেই দেখা যাক, এর মাঝে হয়তো আপডেটও চলে আসতে পারে, তখন হয়তো এর সম্বন্ধে আরও ইন ডিটেলে বলা যাবে। তবে এখন পর্যন্ত আমার যা মনে হচ্ছে এই ফোনটা আন্ডার 40K-তে আসলে বেশ ভালো একটা জায়গা দখল করবে, কারণ এই ফোনটার ক্যামেরাও আপনাকে হতাশ করবে না। যেখানে আমরা 50 মেগাপিক্সেলের মেইন শুটার দেখছি, ওআইএস রয়েছে এখানে, সাথে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার রয়েছে। এই সেটআপ কিন্তু সত্যিই কাজের, দুইটা কাজের সেন্সর দিয়েছে। আবার ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের। ফোনটা দিয়ে বেশ কিছু আমি ছবি তুলছিলাম, ছবির কালার আমার কাছে অতিরঞ্জিত এমনটা মনে হয়নি। ডে লাইট কন্ডিশনে শার্পনেস ডিটেলও ভালো আছে, তবে শ্যাডোর দিকে গ্রেনের দেখাও পেয়েছি, ইটস ট্রু। আবার পোর্ট্রেটে গিয়ে একটু সফটনেস লক্ষ্য করছিলাম স্কিনের দিকে, যে জায়গাটা আর একটু শার্প আর একটু ডিটেল থাকা উচিত ছিল আর কি। তবে অনেকের কাছে আবার এই ধরনের ছবিও বেশ ভালো লাগে। এটা হাতে পাওয়ার পরে ইনস্ট্যান্ট যে ছবিগুলো আমরা তুলছিলাম, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এই ফোনটার ক্যামেরা সম্বন্ধে আপনার কি মতামত? 4K 60 fps এ ভিডিও রেকর্ড করা যায় বোথ সাইডের ক্যামেরায়। আর এই হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল স্টুডিও লাইটিং কন্ডিশনে, যেখানে 4K 30 fps রেকর্ড হচ্ছে। এমনকি আপনি এই মুহূর্তে যে সাউন্ডটা পাচ্ছেন সেটাও কিন্তু এই স্মার্টফোনের মাইক্রোফোনে রেকর্ড করা। সাউন্ড কোয়ালিটি এর আগে আমি টেস্ট করে দেখেছি, আমার কাছে কিন্তু বেশ ভালো মনে হচ্ছে, বেশ ক্রিস্প টাইপের একটা সাউন্ড দিতে পারে আর কি। সো আমার মনে হয় যারা ফ্রন্ট ফেসিং ক্যামেরা ভিডিও শুট করেন বা ব্লগিং এর জন্য চিন্তা ভাবনা করেন, এটা একটা ভালো অপশন আপনার জন্য হতে পারে। কোনো একটা স্টেবিলাইজার রেখে যদি আপনি শুট করেন, আই থিঙ্ক আপনি কাজে লাগাতে পারবেন। ওভারঅল ক্যামেরাটাও কিন্তু বেশ কাজের মনে হয়, রাইট? তারপরে আমরা বিভিন্ন সিনারিওতে ছবি তুলবো, দেন এটার সম্বন্ধে আরও ইন ডিটেইলে আমরা অবশ্যই আলোচনা করতে পারবো। স্টেরিও স্পিকার আছে, আমার কাছে সাউন্ড কোয়ালিটি ভালোই লেগেছে, একদম ব্যালেন্স টাইপের সাউন্ড না। এই পাশের সাউন্ডটা একটু বেশি, মানে লাউডনেস এইটা বেশি। মূলত এর যে ইয়ারপিস স্পিকার, ওটা কি সেকেন্ডারি স্পিকার হিসেবে ব্যবহার করছে। তারপরেও একটা স্টোরিওর মজা আপনি পাবেন এর থেকে। তবে বিশেষ আকর্ষণ অবশ্যই এর ব্যাটারি, যেখানে সিলিকন কার্বনের ব্যাটারি রয়েছে 6400 mAh এর, এবং 80 ওয়াটের চার্জারটা আপনি বক্সে পেয়ে যাচ্ছেন। আবার বাইপাস চার্জিং সিস্টেমও এটা সাপোর্ট নাই, গেমিং টাইমে এই ব্যাপারটা আপনার কাজে লাগতে পারে। বিশাল বড় ব্যাটারি ব্যাকআপ আশা করছি ভালো পাওয়া যাবে। এমনকি এই প্রেসার যুক্ত এর আগে আমি যে ডিভাইসগুলো দেখছিলাম, সেগুলো যে আহামরি লেভেলের ব্যাটারি বার্ন করে বা অনেক বেশি গরম হয়, এ জাতীয় প্রবলেম ফেস করিনি। এখন ওদের অপটিমাইজেশন কী হয় সেটা দেখার বিষয়। আর আমার মনে হয় 6400 mAh ব্যাটারি যেহেতু একেবারে ছোটোখাটোও কোনো বিষয় না, বেশ বড় একটা ব্যাটারি। সো আই হোপ এর থেকে একটা ভালো রেজাল্ট আশা করা যেতে পারে। আর ফোন আসছে গত একদিন আগে, মানে 2 দিন যাবত আমাদের কাছে ফোনটা আছে। সুতরাং এটা সম্বন্ধে আর ইন ডিটেলে তেমন কিছু বলার মতো আপাতত আমি দেখছি না। বরং ঈদ কাটান সবাই খুশিতে, ঈদে ঘুরে টুরে আসুন, দেন না হয় এই ফোন সম্বন্ধে আরও ইন ডিটেলে জেনে আপনি আপনার পার্সোনাল ডিসিশন মেক করতে পারেন, কারণ দামও তখন কমবে। সো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টেক কেয়ার, ঈদ মোবারক।